হ্যাঁ, তো যাই হোক হ্যাঁ, তাহলে ওইটাই একটুখানি খটকা, মানে আমি এই জন্যই সরকারি স্কুলে এরকম কোনো কিছু আহ, এই পিকনিক বা এই ধরনের জিনিসের একটু বিরোধী। ঠিক আছে, অবশ্যই পিকনিকটা মানে একটু। হ্যাঁ, মানে স্কুল থেকে নিজের থেকে নিয়ে গেলে পয়সা ছাড়া সেটা এলাও, তাই তো? মানে তুমি যদি সেটা বলো, মানে কোনো হ্যাঁ, মানে সেটা সেটা মানিটারি allow। কিছু ব্যাপার নেই। সেটা নিয়ে তো নিয়ে যেতে পারবে না, না একটা সরকারি স্কুল কোথা থেকে নিয়ে যাবে, তার কোথায় টাকা থাকবে। ঠিক আছে, বিশেষ করে আমাদের রাজ্যের সরকারি স্কুল যদি বলি, তাহলে তার তো মানে বাজেটই নেই। আমাদের 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 জিনিসই স্কুল থেকে কিনতে তো হবে। মানে ঘুরতে না, কিন্তু বিভিন্ন ধরো পরীক্ষা বা কোনো এক্সাম, মানে ওই আর সেমিনার গোছের ব্যাপারে অল্প, মানে সেমিনার না ঠিক, ওই আর কি ক্লাস ক্লাস বাইরে ওরাতে নিয়ে যায় মাঝে মাঝে। না না, সেটাই তো বলছি, মানে ওদেরও এটা নাম দিয়েছে এক্সকারশন, কিন্তু দার্জিলিং এ গিয়ে কি এক্সকারশন হবে আমি জানি না, মানে আর ভূগোল বৃষ্টি টুগোলের হয়েছে লোকেদের তো হয়তো শুনলাম, মানে excursion এ দার্জিলিং এ নিয়ে যাবে। দার্জিলিং এ এই কদিন সব দিনই খুব বৃষ্টি হয়েছে, ধস ফসও নেমেছে দেখলাম। এই সময় হয় সেটা। হুম, এই সময় তো হয় না, এই এখন একটা নিম্নচাপ আছে যার জন্য আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। না না না, এই এই ওই সময় অনেক সময়ই হয়, বিকজ যেহেতু এই সময়টা বর্ষা, একটা স্লাইড বর্ষা বর্ষা ব্যাপার থাকে। এই ঠিক সময় আছে, বৃষ্টি কোথা থেকে হয়? তাহলে এত বৃষ্টি, ধস নামার মতো বৃষ্টি? এই সময় আরে তুই তোর জায়গায় বৃষ্টি হয় না। আর তুই যে নিম্নচাপের কথা বলছিস, নিম্নচাপের এফেক্ট দার্জিলিং এ পড়বে কি করে? নিম্নচাপের এফেক্টই তো বল, আমি খবরে দেখলাম। খবরে কোন, আমাদের এখানেও তো দুদিন আগে বৃষ্টি হলো, তুই সেটার এফেক্ট হ্যাঁ, দেখেছিস? ওটার জন্য ওটা মানে তবে থেকেই দার্জিলিং এও বৃষ্টি শুরু শুরু হয়েছে। দার্জিলিং এ অন্য কারণেও বৃষ্টি হতে পারে। ঠিক আছে, নিম্নচাপ তো উপকূলবর্তী অঞ্চলে বেশি প্রভাব ফেলে। হ্যাঁ, মানে দার্জিলিং এটা তো কিন্তু অন্ধ্রপ্রদেশের দিক থেকে কিলোমিটার আসছিল, দূরে। এইটা নাম দিয়েছে মন্থা নাকি একটা নাম দিচ্ছে দেখলাম আমি। মান্থা। আমি ফলো, হ্যাঁ মান্থা ফলো করেছি তো খবরটা। মান্থা ওই ফলে, অন্ধ্রপ্রদেশের দিক 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 এবং থেকে সেই এসছে। মান্থারও ফলটা পশ্চিমবঙ্গ নয়। ঠিক আছে, হ্যাঁ। মান্থারও ফলটা পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ পার্শিয়ালি এফেক্টেড। আর তুই বলছিস যে সেই এফেক্টটা 800 কিলোমিটার দূরে দার্জিলিং এ, সেই জন্য বৃষ্টি হচ্ছে। অবশ্যই ওয়েদার একটু একটু এদিক হতে পারে, বাট দার্জিলিং এ অন্য কারণেও বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে, তো আমার ওটাই সবসময় ইয়ে থাকে যে অ্যাজ এ স্কুল আমি একটা পিকনিক করলাম, সেখানে 200 টাকা চাঁদা হলো, আজকের দিনে আজকের বাজারের কথা বলছি, তাও সেটা মানা যায়, যেতে পারে। ঠিক আছে, আহ, কিন্তু আমি একটা স্কুল থেকে এক্সকারশন বা ইয়েতে নিয়ে যাচ্ছি নন ম্যান্ডেটরি জিনিসে, আহ, সেটা একটুখানি, মানে ইভেন এক্সকারশন নিয়ে গেলে পরেও আমাকে এই চিন্তাটা করতে পারলাম, যদি এক্সকারশনটা সত্যি ইম্পর্টেন্ট হয় তাহলে, বা ফিল্ড ট্রিপ বা যাই বল না কেন, তাহলে সেক্ষেত্রে আমাকে এনশিওর করতে হবে যেন আমি সবাইকে নিয়ে যেতে পারি। হ্যাঁ, ইট ইজ লাইক প্র্যাকটিক্যাল, না আমি ঠিক করলাম যে আহ, দার্জিলিং এর পাহাড়ের চূড়ায় গিয়ে আমি তোকে কোয়ালিটেটিভ অ্যানালিসিস শেখাবো, সামহাউ দরকারি এটা তার জন্য। ঠিক আছে, হম এখন হম। আমি দেখলাম যে আমার কলেজ স্কুলে বেশ 25 বেশ জন। বেশ মজাদার হবে কিন্তু, ঠিক আছে, 20 জনকে আমি তাই না? নিয়ে যেতে পারলাম। 20 জন, আমি বললাম তো, দেখা গেলো 18 জন যাওয়ার জন্য রাজি হলো, 5 জন হয়তো রাজি হলো না কেন? তার মধ্যে যদি স্লাইডলি এই ফ্যাক্টরটা থাকে যে এই খরচটা আমি দিতে পারবো না, আমি এই খরচের বার্ডেনটা চাপাতে পারি না, বিং আ গভর্নমেন্টাল স্কুল। ঠিক আছে, গভর্নমেন্টাল এডুকেশন সিস্টেম, আমি এটা দিতে পারি না। তো এই গভর্নমেন্টের আর কি। স্কুল নয়, আধা হয়ে আর কি, হ্যাঁ। প্রাইভেট স্কুলে তুমি এটার পক্ষে থাকতে? হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট স্কুল, প্রাইভেট স্কুল হলেও কি তুমি এটার পক্ষে থাকতে? থাকতাম। মানে পক্ষে বলতে কি, মানে আমি বলছি প্রাইভেট স্কুল মানে তো জিনিসটাই প্রাইভেট। হুম প্রাইভেট স্কুল মানে কি, আমি একটা কোম্পানি খুলেছি, তুই সেই কোম্পানির সাবস্ক্রিপশন নিয়েছিস, তাহলে তোর সাথে আমি বুঝে নেবো। জেনারেল আইডিওলজির কোনো জায়গা নেই এখানে, তাই না? আমি হুম। স্কুল যা খুশি বলতে পারি, আমি বলতে পারি যে আমার প্রাইভেট স্কুলে রোজ রোজ টিফিনে যদি পান মশলা না আনা হয়, তাহলে আমি টিফিনটা অ্যাকসেপ্ট করবো না। এরকম থাকে, বহু ইংরেজি মিডিয়াম স্কুলে থাকে যে পরপর দুদিন সেম টিফিন দেওয়া যাবে না। ঠিক আছে, নানা রকম ব্যাপার স্যাপার থাকে, এরকম শুনেছি। হুম, তাই? হ্যাঁ, শুনেছি। এখন হয়তো জানি না, এখন রিল্যাক্স হয়েছে বা কিছু, কিন্তু আমি ছোটবেলায় দেখতাম যে অনেকে যখন, মানে আমার আমার এক ভাই, সে ডিপিএস এ পড়েছে, দিল্লি পাবলিক স্কুল, মানে 5 স্টার স্কুল বললেও কম বলা হবে। তো তাদের এরকম শুনেছি যে তুমি স্কুলে ক্রিকেট খেলতে পারো, কিন্তু তাহলে তোমাকে একটা স্কুলের স্ট্যাম্পওয়ালা ক্রিকেট বল কিনতে হবে স্কুলের কাছ থেকে। ঠিক আছে,
তো এবার এখানে কিছু বলার নেই, কারণ আমি যা খুশি শর্ত এখানে চাপাতে পারি। এই যে আমি তোকে রাত্রি 2টোর সময় কিন্তু পড়াচ্ছি, কিন্তু 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 সেই শর্তটা তো আমাকে তাহলে সাবস্ক্রিপশন নেওয়ার সময় জানিয়ে দিয়ে দিতে হবে। তাতেও কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না তাতে। ঠিক আছে, মানে আমি আমি খেলাফ না করলেই হলো, আমি খেলাফ না করলেই হলো। আমি তো বলেছি তোকে আমি পড়াবো, ঠিক আছে। এবার পড়াবো, তারপরে থাকে না যে এই ওই জন্য তো একটা সেফটি নেট দেওয়া থাকে যে এই জিনিসপত্রগুলো কিন্তু কর্তৃপক্ষ নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারে। ঠিক সেটা জেনেই আসছিস। তাহলে আমি একদিন থেকে বললাম যে সকালবেলা পড়াতাম 11টা থেকে, আজকে থেকে না আমি রাত 11টা থেকে পড়াবো। এবার ওই যে তুই তখন আইদার আমার সাথে নেগোশিয়েট করবি, বা তোকে মেনে নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমার রাত 11টা যাদের হবে তারা পড়বে, না না হলে না পড়বে। ঠিক আছে, এখানে বলার কিছু নেই সেই অর্থে, ঠিক আছে। তো সরকারি স্কুলে তো টাকা নিচ্ছে। সরকারি স্কুলে তুই যে টাকাটা দিচ্ছিস সেটা একটা ভর্তুকি প্রাপ্ত টাকা, সেটা সরকারি স্কুল চলে। সরকারি স্কুলের যে তুই যে টাকাটা দিচ্ছিস সেই টাকাটা দিয়ে সরকারি স্কুলের 10% কি 2% খরচ মেটে না, ঠিক আছে। হ্যাঁ ফলে সেটা তো জানি। 95% খরচ মেটাচ্ছে সেই লোকটা, যেই লোকটাকে তুই চিনিস না। হুম। এইটা একটু মানে হাম্বেল থাকবি সবসময়, যে যারা সরকারি স্কুলে পড়েছে, আমি যেমন সারা জীবন সরকারি সিস্টেমে পড়েছি, ঠিক আছে। ফলে এইটা আমার হুম। দায় আছে, এটা বোঝা। কারণ সেই দায়টাই আমি পালন করার চেষ্টা করি, যে এই যে কেন অর্কিতাদের স্কুলে গিয়ে বেগার খাটা, এই কারণে। এটা লোকে বুঝতে পারে না, কিন্তু এই কারণে যে আমি এই সরকারি স্কুলে পড়েছি, আজকে সেই সরকারি সিস্টেমকে ট্যাকটিক্যালি ভেঙে দেওয়া হচ্ছে। ফলে আমার দায় আছে তার এগেনস্টে দাঁড়ানো। কিছু না করতে পারলেও ফাঁকা তার চালিয়ে যাবো, তাও দায় আছে, ঠিক আছে। এটা বুঝতে হবে। তুই আজকে সরকারি কলেজে পড়েছিস, আমি প্রেসিডেন্সিতে পড়েছি। প্রেসিডেন্সিতে এক তাহলে মাসে তাহলে তুমি টিচারের জন্য অ্যাপ্লাই করছো না কেন? কিসের টিচারের জন্য অ্যাপ্লাই করছি? মানে যে কোনো স্কুলে টিচার হওয়ার জন্য। কারণ আমি স্কুলের টিচার হতে চাই না। তাহলে দায় আছে বলছো, সেই দায়টা তাহলে কিভাবে মেটাতে চাইছো? আরে অদ্ভুত কথা, দায় আছে মানে সরকারি ব্যবস্থা, সরকারি হাসপাতাল, সরকারি ইউনিভার্সিটি, সরকারি স্কুল, সরকারি কলেজ বেঁচে থাকুক, এইটার প্রতি আমার দায় আছে। ফলে যখনই আমি হ্যাঁ। দেখবো যে গন্ডগোল হচ্ছে, তখনই আমি সেখানে গিয়ে লড়বো। আমি ডাক্তারিটা করে দিতে পারি না, তাই জন্য আমি সরকারি ডাক্তারি ব্যবস্থায় কোনো আন্দোলন হলে বা সরকারি ব্যবস্থায় কোনো জল দেখলে পরে আমি সেটা নিয়ে কথা বলবো, রাস্তায় হাঁটবো। আবার যেহেতু আমি পড়াতে পারি, তাই আমার কাছে যদি সুযোগ থাকে, আমি যদি দেখি যেন ধসে পড়া সিস্টেমে গিয়ে একটু কিছু করার সুযোগ আছে, আমি সেটা করার চেষ্টা করব, ঠিক আছে। যেখানে যেভাবে লড়া যায় সেটা লড়ার চেষ্টা করবো। তার মানে তো এটা নয় যে ডাক্তারি ব্যবস্থা ভেঙে পড়ছে বলে আমি কালকে থেকে ডাক্তারি শিখতে শুরু করবো, যে আমি 5 বছর পর ডাক্তারি করতে পারি। ঠিক তেমনি স্কুলে চাকরি করা বা স্কুলের টিচারি করা আমার উদ্দেশ্য নয়, বা আমার পছন্দের কাজ নয় সেই অর্থে, ঠিক আছে। হুম। তারপরেও আমি ওই ওই ইয়েটা যেহেতু ডেসপারেট সিচুয়েশন নিডস ডেসপারেট সলিউশন, ঠিক আছে। তো এখন সেই ডেসপারেট সিচুয়েশনটা আছে। বাট আমি যেটা বলার জন্য বললাম যে ওই ইয়েটা মাথায় রাখা, যে আমি এটা অনেক কি বলতাম যে আমি যে প্রেসিডেন্সিতে পড়ছি, আমার মাস গেলে ফিস দিতে হচ্ছে 110 টাকা, ঠিক আছে। তো তুই প্রেসিডেন্সি সবকিছু ছেড়ে দে, বাকি সমস্ত ফেসিলিটি সবকিছু ছেড়ে দে, স্যার এইটুকু হিসাব কর যে তোর প্রেসিডেন্সিতে কটা টিচার আছে। আমাদের সময় মেবি 19টা না 20টা টিচার ছিল কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, ঠিক আছে। তো এই যে 19টা না 20টা টিচার, এদের সর্বনিম্ন পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সর্বোচ্চ পোস্ট হচ্ছে প্রফেসর। একটা 7th পে কমিশন অনুযায়ী একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পে বোধহয় সব মিলিয়ে ভাতা ফাতা মিলিয়ে প্রায় 80-85 অ্যারাউন্ডে আমরা যখন পড়তাম। হ্যাঁ, একটা প্রফেসরের হয়তো লাখ দেড়েকের কাছাকাছি বা তার থেকেও বেশি। তো তুই জাস্ট যোগ করে দেখ যে আমাদের প্রেসিডেন্সিতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এমএসসির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এই 5টা স্ট্রিম তো পড়ছে। তো এমএসসি তে ধরে নে 40 অ্যারাউন্ড স্টুডেন্ট, আর বিএসসি তে ধরে নে 60 অ্যারাউন্ড স্টুডেন্ট। তো 16 × 3 180, আর এদিকে 40 হচ্ছে 40 × 2 = 80, তাহলে কত, এদিকে 20 ওদিকে 60, 250 মতো স্টুডেন্ট ডিপার্টমেন্ট। 250 স্টুডেন্টের থেকে তুই 110 টাকা করে নিচ্ছিস। তো 100 টাকা করে নিলে কত হয়, 250-র পরে দুটো শূন্য বসবে, 2,50,000। আমি 3 লাখই ধরলাম। এই 3 লাখ দিয়ে দুটো টিচারকে ঠিকঠাক মায়না দেওয়া যাবে না। আর তুই তোর পেছনে 18টা টিচারকে দাঁড় করিয়ে দেওয়া আছে, নন টিচিং স্টাফ আছে, ঠিক আছে, কেমিক্যালস কেনা হচ্ছে,
ল্যাব চালানো হচ্ছে, বাকি আদার্স ফেসিলিটি দেওয়া হচ্ছে, সমস্ত কিছু দেওয়া হচ্ছে, এই পয়সাটা আসছে কোথা থেকে? তোর বাবা মা তার মানে, যদি তুই সরকারি ব্যবস্থায় পড়িস তাহলে তোর বাবা মা আসলে তোর পড়াশোনার পেছনে খুব নমিনাল অ্যামাউন্টই খরচা করছে। এমন লোক তোর পড়াশোনার পেছনে খরচা করছে যাকে তুই কোনোদিনও দেখতেই পাবি না। যে লোক কিছু না খেতে পেয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে একটা আটানার বিড়ি দিয়ে, এবং সে বিড়ি খেতে খেতে ভাবে যে কি করলে সে বিকেলের মধ্যে দুমুঠো চাল কিনে ঘরে যেতে পারে এবং তার বাচ্চাটাকে খাওয়াতে পারে। এবং সে যখন ওই চালটা কেনে, সত্যি রিক্সা টেনে যা কিছু করে বিকালবেলা যখন সে চালটা কেনে, তখনও সে সরকারকে ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকায় তোর ওই শ্বেত শুভ্র স্কুল কলেজ ইউনিভার্সিটিটা তৈরি হয়। যে ইউনিভার্সিটিতে তার ছেলেকে তুই ঢুকতেই দিবি না, ঢুকতেই দিবি না, তুই বাইরে লিখে রেখেছিস তুমি ঢুকো না, তুমি বাইরে আউট। ঠিক আছে? এক আধজন যদি গায়ে গতরে দারুণ ঠেলাঠেলি করে ঢুকে যায়, তুই তখন তাকে খবর দেখাবি যে এই দেখো, মেদিনীপুরের কৃষকের ছেলে যাদবপুরে বা প্রেসিডেন্সিতে কেমিস্ট্রি অনার্স করতে এসছে। সো এর বোঝার ব্যাপার আছে। ঠিক আছে? তুই পড়ছিস, তোর পেছনে যে গোটা সিস্টেমটা দাঁড় করানো হয়েছে, এটা কার টাকায়, কে তোকে তৈরি করছে, হুম? সেটা বোঝার দায় আছে। মানে সাধারণ মানুষেরই, মানে নাকি নাকি কোনো একজন একজন লোকও তো অনেক টাকা দেয়? হ্যাঁ, হ্যাঁ। মানে মানে এক দুজন লোক, মানে স্কুলে তো টাকা দেওয়ার অনেক লোক থাকে, মানে সরকারি ছাড়াও কথা বলছি। সেই টাকা দিয়ে বড়জোর একটা ঘর তৈরি হয়। ঠিক আছে? সেই আচ্ছা। টাকা দিয়ে বড়জোর একটা ঘর তৈরি হয়, একটা অডিটোরিয়াম তৈরি হয়, ইত্যাদি মানে তৈরি হয়, এবং মানে মানে সেই টাকাটাও সরকারি কিন্তু জায়গায় মানে সরকারি মানে 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 যাদবপুরের মতো জায়গায় মানে যে কেউ ঢুকে পড়তে পারে না, মানে যদি ঠিক মতো যাদবপুরে ঢুকে মানে নাম্বার আরে না না, থাকে। তুই তুই লিটারেল যাদবপুরে এখনো অব্দি ঢুকে পড়তে পারে, এবং তাতেও সেই জন্যই যাদবপুরকে মেলাইন করা হয়। করে এখন এটা একটা সাস্টেনেবল চেষ্টা রয়েছে যে যাদবপুরের গেটটাকে কি করে বন্ধ করা যায়। এই কিছু একটা হয়, কেউ একটা মদ খেয়ে মরে গেল, কেউ একটা কোথাও একটা খারাপ কাজ হলো, তার প্রথমেই দেখবি কোপটা কোথায় গিয়ে পড়ে, সিসিটিভি বসাতে হবে, পুলিশ বসাতে হবে, গেট বন্ধ করতে হবে। ঠিক আছে? পুলিশ ইয়ে ছাড়া গেট বন্ধ। প্রেসিডেন্সিতেও আজ থেকে 15 বছর আগে, হ্যাঁ 15 বছর আগে, 20 বছর আগে যে কেউ ঢুকতে পারতো, যে কেউ ঢুকতে পারতো, গিয়ে আড্ডা দিতে পারতো, কথা বলতে পারতো। স্টুডেন্টরা যেরকম ঢুকতে পারতো, টিচাররাও ঢুকতে পারতো, অবাধ প্রবেশ ছিল। সেটাকে সিস্টেমেটিক্যালি বন্ধ করা হয়েছে। ঠিক আছে? এইরকম থ্রেড দেখিয়েই সিস্টেমেটিক্যালি বন্ধ করা হয়েছে। এবং আমি যতদিন প্রেসিডেন্সির রাজনীতি করেছি, আমি এটা প্রকাশ্যে, ইভেন আমি যাদের সাথে রাজনীতি করেছি তাদের সাথে তাদেরকেও এটা বলেছি যে এইটা নিয়ে এনাফ কথা বলা হচ্ছে না। যে কেন একটা পাবলিক ইউনিভার্সিটি একটা শ্বেত শুভ্র গেট থাকবে, সেটাকে ভেদ করে ঢুকতে পারবে না একটা সাধারণ মানুষ? তার তো দেখতে ইচ্ছা হতে পারে যে আমি ম্যাগি কেনার সময় ট্যাক্স দিয়েছি, সেই ট্যাক্সে দেখি তো কি কি বানিয়েছে সরকার, এই বলেও তো সে একটু ঢুকে আসতে পারে। তার সেই ঢোকাটাকে আমি বন্ধ করব কেন? আর এই যে তুই হুম। বলছিস যাদবপুরে ঢোকা যায়, তুই যাদবপুরে ঢুকলি, এদিক থেকে ঢুকে বেরিয়ে গেলি, সেটাও ইম্পর্টেন্ট আমার জন্য। যে একটা র্যান্ডম লোক যাদবপুরের ভেতরটায় গিয়ে ঢুকতে পারছে, এইটা আমার জন্য গুরুত্বপূর্ণ। ওই যাদবপুর অঞ্চলে এখনো রিক্সা চলে, রিক্সা চালকের ছেলে চাইলে গিয়ে ওখানে ঢুকতে পারে আজও, এটা পজিটিভ। কিন্তু তারপরেও যদি শুধু এইটুকু থাকে, তারপরেও ব্যাপারটা হচ্ছে যে তুই কিন্তু যাদবপুরের বাইরে লিখে রেখেছিস যে তুমি অ্যালাউড নয়। কেন? কারণ তুই বলে রেখেছিস যে ওই যে যে মাঝে মাঝে আমি বলি না যে বড় লোক হলে মেধাবী হওয়ার দরকার পড়ে না, গরিব হলে কিন্তু গরিব মেধাবী হুম স্টুডেন্টদের গুরুত্ব আছে। হুম শুধু গরিব হুম গরিব হুম স্টুডেন্ট ইয়ে নেই। ঠিক আছে? হুম তাহলে হুম। ওই একটা এক্সট্রা মানে ক্যাটাগরি মানে কেন হ্যাঁ, রাখতে হবে? হ্যাঁ আমার পরের প্রশ্ন ওটাই ছিল, মানে তাহলে তোমার মতে মানে যে কেউ যেখানে পড়ার অধিকার থাকা উচিত? অবশ্যই থাকা উচিত, আচ্ছা। অবশ্যই থাকা উচিত। লড়াইটা যেদিন এই রকম হবে যে একটা যাদবপুর মানে এটা আমাদের দুর্ভাগ্য যে এই কথাগুলো বলতে হচ্ছে যে প্রেসিডেন্সি কে নষ্ট করে দেওয়া হচ্ছে, কে বাঁচাতে চেষ্টা করতে হবে, যাদবপুর নষ্ট করে দেওয়া হচ্ছে, বাঁচাতে চেষ্টা করতে হবে। লড়াইটা এইখানে যতক্ষণ থাকবে আসলে আমরা ভুল প্রশ্নে লড়াই করছি। এটা গুরুত্বপূর্ণ লড়াই, কিন্তু এটা ভুল প্রশ্নের লড়াই। আসল লড়াইটা তখন একটা ঠিকঠাক লড়াই হবে যখন আমরা এই প্রশ্ন তোলার প্রিভিলেজটা অর্জন করতে পারবো যে যাদবপুর তো আছে কলকাতায়, প্রেসিডেন্সি তো আছে, বর্ধমানে কেন একটা যাদবপুর থাকবে না, মানে যাদবপুরের কোয়ালিটির কলেজ থাকবে না? ইফিল যাদবপুর কেন, বর্ধমানে কেন একটা আইআইটির কলেজ থাকবে না, আইআইটি লেভেলের কলেজ থাকবে না? বাঁকুড়ার হুম। ছেলেটাকে কেন পশ্চিমবঙ্গের টপ 10-এ রেজাল্ট করার পর তাকে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে পড়তে আসতে হবে?
হ্যাঁ, না তাহলে মানে, তাহলে মানে এই নাম্বারের ভিত্তিতে কলেজে ভর্তি ব্যাপারটা কিন্তু সমর্থন করো না, মানে করছো? না, করি না, মানে নাম্বারের ভিত্তিতে আমি কোনো কিছুকেই সমর্থন করি না, কিন্তু সেটা আবার অন্য প্রশ্ন। কিন্তু আমি বলছি যে তোমার মূল সমস্যাটা হচ্ছে তোমার রিসোর্স না, নেই। আমি একটা স্টুডেন্টকে আমি ভর্তি নেবো, সেটা কি দেখে নেবো? মানে তুমি যে বললে যে যে কেউ যেখানে ভর্তি হতে মানে কি পড়ার দেখে নেবো সেটা অন্য অধিকার। প্রসঙ্গ। কি হ্যাঁ। দেখে নেবো সেটা অন্য প্রসঙ্গ। আমি কি করতে চাইছি সেটা দেখে নিলেই মিটে গেল। প্রি রিকুইজিট থাকে তো। তোকে আমি যখন কার্বনিল কেমিস্ট্রি পড়াতে বসেছি, কিছু জিনিস যে কোনো একটা ফর্মাল কোর্সে আমাদের তো এইভাবে পড়ানো হয় না, তাই জন্য তোরা জানিস না। আমাকেও অনেক বড় বয়সে এসেই জানতে হয়েছে। একটা কোর্সের ক্ষেত্রে না একটা প্রি রিকুইজিট থাকে কতগুলো, যে তুমি এই কোর্সটা করতে গেলে তোমায় কি জেনে আসতে হবে। আরেকটা থাকে হচ্ছে আলটিমেট গোল, মানে এই কোর্সটা তুমি যদি ভালো করে করো তাহলে তুমি কি জেনে বেরোবে, যেটা আবার অন্য কোর্সের প্রি রিকুইজিট হিসেবে কাজে লাগতে পারে। তো আমাকে ঠিক করতে হবে একটা ছেলে যদি ফিজিক্স অনার্স পড়তে চায় তার প্রি রিকুইজিট কি হওয়া উচিত। আমি তার উপর ভিত্তি করে তাকে জাজ করব। হ্যাঁ। তার উপর ভিত্তি করে জাজ করব। তারপরেও এই জায়গাটা আসা উচিত নয় যে একজনও স্টুডেন্ট যে ফিজিক্স অনার্স পড়তে চায়, সে রিসোর্সের অভাবের কারণে সে ফিজিক্স অনার্স করতে পারলো না। এটা যতদিন চলছে ততদিন ঝামেলা আছে ভাই। ঠিক আছে। হ্যাঁ, আমি ফিজিক্স অনার্স পড়ার জন্য ইন্টিগ্রেশনটা জানতে হয়। আমি ইন্টিগ্রেশন জানি না, কিন্তু আমার হঠাৎ করে মনে হচ্ছে ফিজিক্স অনার্স পড়তে। তাহলে আমি তাকে রাস্তা দেখাবো যে তুমি 6 মাস পরে আসো, আর এই 6 মাস না আমার একটা ওপেন কোর্স আছে, তুমি এইখানে গিয়ে শেখো। ওই জন্যই এমআইটি তে ওপেন কোর্স থাকে, কালকে যেটা বলছিলাম আমি ওয়াল্টার লুইং এর কথা। ঠিক আছে। যে একজন সারা জীবন ইতিহাস পড়েছে, তার হঠাৎ করে মনে হয় যে ফিজিক্সটা একটু চেখে দেখলে কিরকম হয়, তার জন্য একটা ওপেন কোর্স আছে, সেখানে কে পড়াচ্ছে? ওয়াল্টার লুইং। ঠিক আছে। দ্যাটস দ্য পয়েন্ট আই এম মেবি মেকিং। ঠিক আছে। তো যাই হোক, আমরা করি। হুম। মানে তোদেরকে বাকি কথাগুলো বাদ, যে কথা কিন্তু তোদেরকে যেটা মনে রাখতাম যে যদি চেষ্টা করবি সারা জীবন সরকারি সিস্টেমে পড়ার। ঠিক আছে। এবং সেটা করতে করতে এটাও মাথায় রাখবি যে সরকারি সিস্টেমকে বাঁচিয়ে রাখার তোর একটা দায় আছে। এবং তুই যদি সত্যিই সারা জীবনে সরকারি সিস্টেম থেকে সরকারি সিস্টেম দ্বারা পরিপুষ্ট হোস, তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে সরকারি সিস্টেমটাকে বাঁচিয়ে রাখার তোর দায় থাকবে, আর 2 নম্বর হচ্ছে যে সরকারি সিস্টেম চলে মানুষের টাকায়। ফলে মানুষ ওই 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 মানুষগুলোকে সার্ভ করার তোর একটা দায় আছে। ঠিক আছে। মানে আমি যে আজকে 2 কলম কেমিস্ট্রি পড়তে পারি, কেমিস্ট্রি বুঝতে পারি, বোঝাতে পারি, এটার পেছনে আমার দেশের মানুষ কোটি কোটি টাকা খরচা করেছে। লিটারেলি কোটি কোটি টাকা খরচা করেছে। হ্যাঁ, সেলফ আমার পিছনে। তো এই যে আমার পেছনে কোটি কোটি টাকা খরচা করেছে, আমার একটা দায় থাকা উচিত। ঠিক আছে। এবং সেই দায়টা মানে পালন করা। আইআইটি কি সরকারি? আইআইটি সরকারি, বাট ওই আর কি যে সরকারি হওয়ার পরেও তা সেখানে ফিসটা অনেক বেশি, এটাও তো একটা ব্যাপার। এই যে আইআইটিতে কোনো ছাত্র রাজনীতি হয় না, তার কুফলটাই এটা, যে একটা ছাত্রকে আইআইটি ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানটায় পড়তে আসতে গেলে 6 মাসে 40,000 টাকা পে করতে হয়। এটা কম বলছে এখন কি? হুম হুম। আরো বেশি। না, পার সেমিস্টার তো ওরকমই থাকে, 40,000 অ্যারাউন্ডই থাকে তো। মানে খাওয়া খরচা, থাকা খরচা আর ইয়ে খরচা সব মিলিয়ে অনেক বেশি হয়। না না, সেইটা বলিনি আমি, আমি পড়ার খরচা করছি, মানে সেমিস্টার ফিজের কথা খাওয়ার বলেছো। উম, হ্যাঁ, 40 থেকে 50 হাজার হয় মনে হয় এরকম। সেমিস্টার ফিজ শান্তনুরে যখন পড়লো তখনই তো বোধহয় 36-34 মতো ছিল। তাও তখন তো সেটা করোনার আগের কথা না, ফলে এখন তো আরো অনেক বেড়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো এটা একটা বড় ব্যাপার তো যে আইআইটি গুলোতে, আইআইটি গুলো কেন এরকম হবে। ঠিক আছে। হুম। মানে তো আইআইটি গুলো কি পুরোপুরি সরকারি, মানে নাকি এরকম আধা সরকারি আমাদের স্কুলের মতো? না, আইআইটি গুলো সরকারি। ঠিক আছে। আইআইটি গুলো সরকারি উদ্যোগে তৈরি হয়, সেন্ট্রাল মিনিস্ট্রি অফ এডুকেশনের দিয়ে চলে। কিন্তু আইআইটির ওই আর কি ফিস গুলোতে মানে ছাত্রদেরকে অনেকটা ফিস দিয়ে পড়তে হয়। ঠিক আছে। হুম। ঠিক আছে। So, ওই আর কি সেটা কমা উচিত। এটাই দেখ তুই জেএনইউ তে চলে যায় ওই জন্য কেন
সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলোকে দুর্বল করা হয়, আইআইটি বা এগুলোর উপর ঝোঁক দেওয়া হয় বেশি। তুই জেএনইউ তে চলে যা। জেএনইউ জেএনইউ কিন্তু জেএনইউ যে সাবজেক্ট গুলো পড়ায়, সেই সাবজেক্ট গুলোতে কিন্তু জেএনইউ পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক আছে। হুম হুম। এবং জেএনইউর ফিস কত, ওই রকম 6 মাসে 600 টাকা 700 টাকা এরকম, ঠিক আছে। এবার যখনই সেটা সামান্য বাড়ে, তুই দেখবি যে এই যেটা যেখানে সেই 2019 না 20-তে কোভিড এর মধ্যেই যেটা ঐশী ঘোষের মাথা ফাটিয়ে দিয়েছিল যেটা, তখন মূল এটা কি ছিল, জেএনইউ তে এখনো আন্দোলন হচ্ছে, জেএনইউ তো ভোট আছে 6 তারিখ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যে দেখলাম। যে বোধহয় মানে হোস্টেল ফিস 320 টাকা না 620 টাকা এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। তার আগে বোধহয় পার মাসে 150 টাকা বা এরকম কিছু ছিল, এক ধাক্কায় সেটা 600 সামথিং করে দিয়েছিল, ঠিক আছে। বা বলার এরকম কিছু। পরে। করোনা চলাকালীনই বোধহয়, ঠিক আছে, নাকি 2019-এ, 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 হ্যাঁ। কারণ তারপরে ঐশী ঘোষকে প্রেসিডেন্সিতে এসেছিল, প্রেসিডেন্সিতে তখন ওর মাথায় ব্যান্ডেজ করা ছিল, ঠিক আছে। তো ঐশী ঘোষ কে? ঐশী ঘোষ জেএনইউর ইয়ে মানে প্রেসিডেন্ট না জেনারেল প্রেসিডেন্ট ছিল বোধহয়, আচ্ছা। সিপিএম এর basically, মানে এসএফআই। তো এবার ওইটাই ব্যাপার না, যে ওই জন্য জেএনইউকে খারাপ করতে হবে। এবার এটা দেখে মনে হতে পারে যে আরে 300 টাকা বাড়িয়েছে মাত্র, তুমি থাকতে 150 টাকা দিয়ে, তো 300 টাকা দিতে পারছো না তুমি? হোস্টেল হোস্টেল কি 300 350 টাকা, মানে মানে সব 500 টাকায় কি হোস্টেল পাওয়া যায় নাকি আজকে এক মাসের জন্য? কি প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা হচ্ছে যে আজকে 5 টাকা বাড়লেও আন্দোলন করতে হবে, এটা নিয়ে খুব দুর্নাম আছে যে এরা 5 টাকা বাড়লে পরেও আন্দোলন করে। প্রশ্নটা হচ্ছে এটা, আজকে 5 টাকা বাড়লেও আন্দোলন করতে হবে, কারণ যদি এটা না করা হয় 5 বছর পর এক ধাক্কায় 50,000 টাকা বাড়িয়ে দেওয়া যাবে, তখন বলার কেউ থাকবে না। হুম। আইডিয়ালটা বুঝতে হবে, আইডিয়াল হচ্ছে এডুকেশন শুড বি অ্যান্ড মাস্ট বি ফ্রি। এডুকেশন শুড বি অ্যান্ড মাস্ট বি ফ্রি, ঠিক আছে। তোমার দেশ খেতে পেলো কি না পেলো পরের ব্যাপার, এডুকেশন শুড বি অ্যান্ড মাস্ট বি ফ্রি। সেটা এটা হলেই আমাদের, খেতে পাবে? হ্যাঁ হ্যাঁ, কি মানে মানে কেন খেতে পাওয়াটা জরুরি না? খেতে পাওয়াটা এই কারণে জরুরি না, কারণ মানে খেতে পাওয়াটা হয়ে যায়, মানে আমি আমাদের দেশেই উদাহরণ আছে না। আমাদের দেশ যখন স্বাধীন হলো তখন ভারত ব্রিটিশরা এত লুটে গেছিল, এবং দেশ ভাগ সবটা মিলিয়ে আমাদের কাছে খাবার ছিল না, আমাদের আমেরিকার থেকে গম ধার করতে হতো, ওর থেকে এটা ধার করতে হতো, তার থেকে সেটা ধার করতে হতো, ঠিক আছে। কিন্তু তুই খেয়াল করে দেখবি যে ওই সময়ে, ওই নেহেরু পিরিয়ডের সময় 15 বছর, ওই 15 বছরে যে পরিমাণ এডুকেশনে ইনভেস্ট করা হয়েছে, আইআইটি সেই সময় তৈরি হয়েছে, আইআইএম সেই সময় তৈরি হয়েছে, এইমস সেই সময় তৈরি হয়েছে, ঠিক আছে, ইসরো সেই সময় তৈরি হয়েছে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তার একটু পরে, কিন্তু ভাবাকে শক্তি দেওয়া হয়েছিল, ঠিক আছে, ইয়ে করার জন্য। তো এটা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে, যে খাবার নেই, আমি খাবারটা ম্যানেজ করে নিচ্ছি, আধ পেটা খেয়ে থাকবো ভাই, কিন্তু আমার ওটা দরকার। এবং তার রেজাল্টটা কি, তার রেজাল্টটা হচ্ছে ওই স্বামীনাথন কমিশন। সেই সময় 1960-এ দাঁড়িয়ে গ্রিন রেভলিউশন করার জন্য তো জেনেটিক্যালি মডিফাইড বীজ লেগেছিল, তার জন্য তো সেই কোয়ালিফিকেশনটা দরকার ছিল। ফলে তুমি যদি আধ পেটা হুম। খাও তাও ভালো বাবা, পড়াশোনাটা করো, কারণ এইটা তুমি না পারলেও পরে তোমার পরের জন্মকে বাঁচিয়ে দেবে, এটা বোঝার দরকার আছে। যাক গে, আমরা পড়ি। হ্যাঁ। তো আগেরটা থেকে কোনো প্রশ্ন আছে? আগেটা ভালো করে দেখা হয়নি, যাই হোক বলো। যাই হোক, আছে মানে এগুলোর মানে অনেক উদাহরণ টুদাহরণ দেওয়া যেতে পারে, ঠিক হুম। আছে, প্রাইমারি অ্যালকোহল থেকে হুম, যেমন ধর এরকম এটা কিন্তু মানে পাঠানোর সময় বলে দিয়ে গেছে, পুরোটাই পাঠিও আর মানে আগেরটা যোগ করে পাঠিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আগের থেকে তো পাঠালাম তো ও, হুম, হ্যাঁ মানে মানে ওই আর কি, মানে একবার তো থাকবে। দেখবো বলে। আর থাকবে কিন্তু তুমি, আমি চাইছি একসাথে থাকুক, তাই জন্য আবার আলাদা আলাদা সেট করতে চাইছি। আচ্ছা, এইখানে যেমন ধর এই একটা রিয়েকশন পিডিসি যদি দেওয়া হয় ইন CH2Cl2, পিডিসি মানে পিরিডিনিয়াম ডাইক্রোমেট। এই অর্কিতা আছিস তো? হ্যাঁ হ্যাঁ। অর্কিতা, দাঁড়া।
আছে তো, কোথায় গেল? মানে মিটিং এ তো আছে, জানি না ঘুমিয়ে বললো কিনা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি ঘুমিয়ে কোথায় পড়েছিলি? গেছিস? না না, সে হেডফোনটা একটু খুলে গেছিল। আচ্ছা। হুম। হ্যাঁ হ্যাঁ, তো দেখ বাবা, বুঝে টুঝে নিস কিন্তু 1 নম্বর। ও হ্যাঁ, তুই কালকে যে প্রশ্নটা করছিলি ওইটা আমি জানি না সুমন্ত তোকে বলেছে কিনা, কিন্তু ওর কাছে উত্তর আছে, ঠিক আছে? হ্যাঁ বলে দিয়েছি, বলে দিয়েছি। বলে দিয়েছিস? আচ্ছা, হ্যাঁ, বেশ, ভেরি গুড, থ্যাংক ইউ, ঠিক আছে। তো যাই হোক, তো হ্যাঁ, পিডিসি ডাইক্লোরোমিথেন দিলে কি হবে না, এই যে এইখানে বল এটা রেজাল্ট কি হবে? ওই পিডিডিনিয়াম ক্লোরাইড যেটা বলছিলে। পিডিসি ফুল ফর্ম কি? পিরিডিনিয়াম ডাইক্রোমেট। ডাইক্রোমাইড, মানে হ্যাঁ, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট হবে তাই তো? কি বলে বলতো, আমি তো ওর কথা মাঝে মধ্যে বুঝতেই পারি না, কি যে বলে ও। কি হবে বলছো তো? এই রেজাল্টটা কি হবে? আচ্ছা, পিডিসি সিএইচসিএল টু দিয়েছে তাই তো? মানে সিএইচসিএল হ্যাঁ, টুটা হচ্ছে। CH2Cl2, এটা তো সলভেন্ট। হ্যাঁ, তাহলে অ্যালডিহাইড তৈরি হবে। আচ্ছা, সেটা কিরকম, কোন জায়গাটা এলডিহাইড হবে? ওই যে সিএইচওইচ ওই জায়গাটা, মানে ওই আর কি, সিএইচ টু এইচ এর জায়গাটা অ্যালডিহাইড হবে। হ্যাঁ হ্যাঁ ওখান হ্যাঁ, থেকে এই একটা বেনজাইলিক, এই হ্যাঁ। বেনজাইলিক অ্যালকোহলটা করেসপন্ডিং অ্যালডিহাইড হবে, ঠিক আছে? হুম, তাহলে এটা হুম। তৈরি হবে। মানে এত বড় বড় কম্পাউন্ড নিয়েছি কেন? মিথাইল ফিথাইল যোগ করে। আরে এই ডেটাটা আমার কাছে আছে, ঠিক আছে? মানে স্কিমেটিক্যালি তো এতক্ষণ পড়লাম, উদাহরণ দিলে তো প্রপার উদাহরণ দেওয়া উচিত, যে যেটা সত্যি রিয়াকশন হয়, আর তা নাহলে তো স্কিমেটিক্যালি পড়াই ঠিক আছে। স্কিমেটিক্যালি তো আমরা বলেই দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ। তো হ্যাঁ। এইরকম ব্যাপার আছে। এর পরের উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে আমরা একটা নতুন জিনিস বলবো, ঠিক আছে? এরম একটা জিনিস, এরম একটা জিনিস, এর নাম হচ্ছে সিট্রোনেনল, ঠিক আছে? নাম বাদ দে, ঠিক আছে? এখানে আমরা পিসিসি দিচ্ছি, এই পিসিসির পুরো কথা কি অর্কিতা? পিরিডি বলছি ক্লোরোক্রোমেট, আর ওটা হচ্ছে পিরিডিন। পিরিডিন, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট ইন ডাইক্লোরোমিথেন দিয়েছি, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলেও অ্যালডিহাইডই হবে। অ্যালডিহাইড হবে, তাই তো? CH2। ওইটা জোড়নি, ওই তো ওই জায়গাটা জোড়নি তো ওই কার্বনের সাথে ওটা। কোন কার্বনের না সাথে দাঁড়া, দিবি? 1 2 3 4 এটা হবে, ওই যে তাই তো? কার্বনের সাথে, ওই কার্বনের সাথে ওই, মানে ওটা জুড়ে দেখাবে না ওই আর কি, মানে ওই কি জোড়ে দেখাবো? কোনটা জোড়ে? এখানে জোড়া কি আছে? বন্ডটা জুড়ে দেখাবে না, তাই বলছি বাদিকে কার্বনের সাথে ওই ডবল বন্ডটা তো জুড়বে, মানে তাই বলছি। এটা? হ্যাঁ। না, এটা কেন জুড়বে? এই এটা কেন এক জুড়বে? সিএইচ টু, 4টে হাত কোথায় হচ্ছে কার্বনের তাহলে? সিএইচ টু, এই ওখানে একটা এখানে। এই কার্বনটার 4টে হাত কোথায় হচ্ছে? এই কার্বনটার 4টে হাত কোথায় হচ্ছে? এই কার্বনটা দিকে 4টে হাত ও কোথায় হচ্ছে? না, ওখানে তো হাইড্রোজেন আছে। তাহলে এখানে হাইড্রোজেন থাকবে না কেন? তো আচ্ছা, তাহলে না, তাহলে ওই কার্বনের, না না, আমি বলছি এই কার্বনটা মানে যেখানে সিএইচ টু এইচ লিখেছো, হুম সেই এখানে যে কার্বনটা আছে সেটা হুম। চার, সে- সেটা আরেকটা হাতে কি আছে, হাইড্রোজেন। হায় আল্লাহ, প্রাইমারি অ্যালকোহল তো CH2OH, আর এই একটা সিএইচ টু, আচ্ছা ওইভাবে আছে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ প্রাইমারি অ্যালকোহল তো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ। তো যাই হোক, এটা বন্ড লাইন স্ট্রাকচার লেখা হচ্ছে, এতদিনে এটা শরীরে রক্তে ঢুকে যাওয়া উচিত, মানে ঘুম থেকে থাবড়া থুবড়া দিয়ে তুললে ওই প্রশ্ন হওয়া উচিত না। বন্ড লাইন স্ট্রাকচার লেখা হচ্ছে, এখানে হাইড্রোজেন গুলো আমরা লিখি না। পিসিসি ডাইক্লোরোমিথেন দিলে পরে এটা CHO হবে, কিন্তু এখানে যেটা খেয়াল করার সেটা হচ্ছে যে এই যে ডবল বন্ডটা, ঠিক আছে? এই ডবল বন্ডটা কিন্তু যদি আমরা নর্মাল অক্সিডেশন করতে যেতাম,
ক্রোমিয়াম ট্রাই অক্সাইড ইন H+ অর KMnO4, ঠিক আছে? তাহলে এই যে কার্বন কার্বন ডবল বন্ড, এটাও তো লোয়ার অক্সিডেশন স্টেটে বসে আছে, তাই না? যেমন এই কার্বনটা জিরোতে বসে আছে, ঠিক আছে? এই কার্বনটা আহ, এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে এই কার্বনটা +1-এ বসে আছে, ঠিক আছে? সরি, -1-এ হুম বসে আছে, ঠিক আছে? হুম এবং খেয়াল করে হুম দেখ যে এইটা একটা পাই ইলেকট্রন ডেন্সিটি আছে, এবং আমরা করতে চাইছি অক্সিডেশন। অক্সিডেশন করা মানে কি? ইলেকট্রন বের করে নাও, হুম তাই না? তার মানে এরা তো এই যে অক্সিডেশনের জন্য যে রিয়েজেন্ট গুলো আমরা ইউজ করবো, ক্রোমিয়াম ট্রাই অক্সাইড বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারা তো ইন সার্চ অফ ইলেকট্রন আছে। তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি থাকলে পরে ডবল বন্ডকে রিডিউস করে দেবে। এবার এটাই জেনারেল ট্রেন্ড, যদি প্রাইমারি অ্যালকোহলকে কেউ অক্সিডাইজ করতে পারে, তাহলে সে মোস্ট প্রবাবলি ডবল বন্ডকে অক্সিডাইজ করে দেবে, ঠিক আছে? কিন্তু এই যদি পিসিসির ক্ষেত্রে যদি কিন্তু, সে মানে করে দেবে, তার তো ক্ষমতা থাকতে হবে তো অতটা। আমি ওটাই বলছি যে ইন জেনারেল অ্যাপ্রোচে যদি ভাবি যে একটা অক্সিডাইজিং এজেন্ট যদি প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করতে পারে, ম্যাথামেটিক্যালি স্পিকিং, মানে ইলেকট্রোড পোটেনশিয়াল দিয়ে যদি আমি ভাবি, তাহলে সে ডবল বন্ড ট্রিপল বন্ড এই ধরনের সিস্টেম গুলোকে, NO2, যেগুলি মানে হাইলি সাসেপ্টেবল টু অক্সিডেশন, তাদেরকে অক্সিডাইজ করে দেবে। NO2 ভুল বলেছি, সরি, NO2 ভুল বলেছি। ডবল বন্ড ট্রিপল বন্ড বা তোর আর যদি কোনো এই ধরনের গ্রুপ থাকে যে গ্রুপগুলো খুব সাসেপ্টেবল টু অক্সিডেশন, লাইক CHO তো বললাম, মূলত ডবল বন্ড ট্রিপল বন্ড থাকলো বা কোনো আরেকটা কিটোন থাকলো, ঠিক আছে? হ্যাঁ, আহ, এইরকম যদি কিছু থাকে, ঠিক আছে, অ্যালাইলিক কিছু পজিশন থাকলো, ঠিক আছে, এরকম থাকলে পরে সেগুলোকে কিন্তু রিডিউস করে দেওয়ার জায়গাতে সে থাকে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডবল বন্ডটা কিন্তু ইনট্যাক্ট থেকে গেছে। তার মানে কি, PCC, PDC, কলিন্স রিএজেন্ট, এদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে যে তারা আদার দেন প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল, এখানে লেখা আছে তারা তারা কিন্তু প্রারম্ভিক কি করবে? অ্যালকোহলের দ্বিবন্ধন উপস্থিত থাকলে তা বিক্রিয়ার সাথে অবিকৃত থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তো এটাকে মানে আমরা এখানে বলতে এরকম পারি। স্ট্রাকচার করে দেখানি, মানে এখানে তুমি যে মানে একটা ভালো মানে ওখানে নর্মাল একটা প্রাইমারি অ্যালকোহল নিয়ে দেখিয়ে দিয়েছে, CH2OH নিয়ে জাস্ট ওরকম বলে দেখি। ঠিক আছে, মানে আমরা পড়ি, ওই জন্যই তো আমার কাছে এসছিস তুই, নাহলে কি আসতি? PCC, PDC আর কলিন্স রিজেন্ট, ঠিক আছে? হ্যাঁ। PCC, PDC আর আচ্ছা, কলিন্স রিজেন্ট। এই বইয়ের প্রথমে ওই নোমেনক্লেচার ফোন করে ওগুলো পড়তে হবে না ভালো করে? ওখান থেকে তো দেবে না কোশ্চেন? ওখান থেকে দেবে কোশ্চেন। এবার নোমেনক্লেচার যদি তুই ভালো করে শিখে থাকিস, আগে ভালো, না শিখে থাকলে আমার পড়, ঠিক আছে? PCC, PDC, কলিন্স রিজেন্ট, এরা হচ্ছে তোর বেসিক্যালি কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ডকে এফেক্ট করে না। সো সো দে ডু নট affect the other oxidizable groups, such as C double bonded C, C triple bonded C, etc. ঠিক আছে, ঠিক আছে। হুম 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 আচ্ছা, আর এবার 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 যদি আমরা যাই যে ঠিক যেমন আমরা এতক্ষণ ক্রোমিয়ামের উপর বেস করে দেখছিলাম, তাহলে এই ক্রোমিয়ামের পরে আমরা যে আরেকটা রিজন লিখেছেন সেটা হচ্ছে ম্যাঙ্গানিজের উপর। এরও এই একই প্রপার্টি আছে ক্রোমিয়ামের মতো, যে ভ্যারিয়েবল অক্সিডেশন দেখাতে পারে, একটা অক্সিডেশন স্টেট থেকে আরেকটা অক্সিডেশন স্টেটে জাম্প করতে পারে, ঠিক আছে? হুম হুম দাঁড়া, একটা ধূপকাঠি ধরিয়ে নিই। কোথায় ধূপকাঠি? তো আমি আমি বলতে থাকছি, তো শুনতে থাক, ঠিক আছে? লিখছি না শুধু দিকে। তো ঠিক যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে এরকম থাকে, আমরা একদম শুরুতেই ম্যাঙ্গানিজকেও পড়েছিলাম, ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও একই ধরনের প্রপার্টি থাকবে, ঠিক আছে? হুম এবং হুম। সেইটাকে ইউজ করে ম্যাঙ্গানিজের তিনখানা ওই অ্যাসিডিক আর বেসিক আর সেটা, না না, সেটা সেটা তো বটেই, সেটা ম্যাঙ্গানিজের না, সেটা পার ম্যাঙ্গানেটের, ঠিক আছে? আর হ্যাঁ, ম্যাঙ্গানিজ, হ্যাঁ। পারম্যাঙ্গানেটও একটা জেনারেল অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু পারম্যাঙ্গানেট এতটাই হাইলি অক্সিডাইজেবল এবং সেই জন্যই সেটা নন সিলেক্টিভ। মানে এর আগেও একটা এরকম একটা এক্সাম্পল পড়েছিলাম, মনে করে দেখ, সেই যখন আমরা ইয়ে পড়েছিলাম, কি বল, ক্লোরিনেশন, মানে হ্যালো অ্যালকেন যখন পড়েছিলাম, তখন অ্যালকিনের ক্লোরিনেশন করেছিলাম, অ্যালকিন বলছি, অ্যালকেনের ক্লোরিনেশন করেছিলাম, তখন বলেছিলাম যে ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে আমরা তুলনা করে বলেছিলাম যে ব্রোমিন ইজ মোর সিলেক্টিভ বিকজ ব্রোমিন ইজ লেস রিঅ্যাক্টিভ,
সেই হ্যাঁ একটা অভুক্ত মানুষের বিরিয়ানি খাওয়া একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম। তো এখানেও সেরকম ব্যাপারটা যে ম্যাঙ্গানের যে জিনিস মানে MnO4 মাইনাস, সেটা খুব একটা ওয়েল নোন এবং গুড অক্সিডাইজিং এজেন্ট বটে, কিন্তু সেটা হাইলি রিঅ্যাক্টিভ, মানে হাই হাই অক্সিডাইজিং এজেন্ট, ফলে তার সিলেক্টিভিটি অনেক কম। ফলে ও কাউকে রাখবে না, মানে কাউকে রাখবে না মানে হচ্ছে তুই যদি ওকে প্রাইমারি অ্যালকোহল দিস ও কার্বক্সিলিক অ্যাসিড দেবে তোকে, ঠিক আছে, এবং তার সঙ্গে যদি আদার্স কিছু থাকে তাদেরকেও অক্সিডাইজ করে দেবে, মানে যা ইচ্ছা তাই করবে। হ্যাঁ, মানে আমি ছোটবেলায় একটা খুব এমএন পার ম্যাঙ্গানেটের কত, মানে +6 তো থাকে নাকি? পারম্যাঙ্গানেটে +7। আচ্ছা, +7। মানে ওখানে ক্রোমিয়ামের +6 আর +7, মানে একটাই তো বেশি। এটার উপর ডিপেন্ড করে না, ওইটা ডিপেন্ড করে ইলেকট্রোড পোটেনশিয়ালের উপর, ও ঠিক আছে। পারম্যাঙ্গানেট ইজ হাইলি অক্সিডাইজিং এজেন্ট আর কি, ঠিক আছে। ডাইক্রোমেটও ইভেন হাইলি, কিন্তু ডাইক্রোমেটের ক্ষেত্রে আমরা কিন্তু ডাইক্রোমেট দিয়ে করিনি, কিন্তু আমরা শুরুটাই করেছিলাম ক্রোমিক অ্যাসিড দিয়ে, যেটা ক্রোমেটের একটা সাব ফর্ম আর কি। ডাইক্রোমেটও হাইলি, বাট ডাইক্রোমেটের থেকে মোর অক্সিডাইজিং হচ্ছে পারম্যাঙ্গানেট, ঠিক আছে। হুম। হুম। তো যেটা ব্যাপার যে ওই জন্য আমরা পারম্যাঙ্গানেট নিয়ে ভাববোই না, ভাবছি না। তা কাকে নিয়ে করা যায় সিলেক্টিভলি? সেইটা করা যায় হচ্ছে তোর MnO2, ঠিক আছে। MnO2 দিয়ে এই কাজটা করা যায়। এগেইন মানে তুই চিন্তা করে দেখ যে আমরা ক্রোমিয়ামের অক্সাইডটা নিয়েছিলাম, ক্রোমিয়াম ট্রাই অক্সাইড, তাহলে Mn এর অক্সাইডটা কি হবে? ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, ঠিক আছে। হুম। তাহলে এটা দিয়ে হলে পারে, এটা দিয়েও হতে পারে, কিন্তু এটা এমনি এমনি হয় না। এটা রিয়েজেন্টটা দেখবি বইতে তোদের লেখা থাকবে, এখানে লেখা থাকবে অ্যাক্টিভ MnO2। হ্যাঁ, সক্রিয় এমএন। হ্যাঁ, অ্যাক্টিভ। এই অ্যাক্টিভেশনটা করে কি করে, ঠিক আছে। অ্যাক্টিভ করা হচ্ছে এই কারণে যে বেসিক্যালি এটাকে সারফেস অ্যাক্টিভ করা মানে হচ্ছে, ঠিক আছে। মানে ও আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, ওখানে এটা যেরকম একটা কার্বনের কার্বনের ওই অ্যাক্টিভ করা হতো যখন ওই কার্বন অক্সিজেন বন্ড করা হতো, মানে ওই sp2, এখানে ওইটা ওই রকম অ্যাক্টিভের অ্যাক্টিভ কথা তো। করা হতো খুব, আমি বুঝতে পারছি না তুই কিসের রেফারেন্স দিচ্ছিস। না, অ্যাক্টিভ মানে হচ্ছে ওই ইলেকট্রন হায়ার স্টেটে যেত যেটা, ওটা মানে এক্সাইটেশন। মানে ওটা এক্সাইটেশন। আচ্ছা আচ্ছা। দিস ইজ অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে এখানে হচ্ছে আমরা সলিড MnO2 দিয়ে রিঅ্যাকশন করব, ঠিক আছে। ইটস এ হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট গোছে, যদিও ক্যাটালিস্ট ঠিক বলা যায় না বিকজ এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। সো এটাকে সারফেস অ্যাক্টিভ করতে হবে আর কি, ঠিক আছে। সারফেস অ্যাক্টিভ। হ্যাঁ, সেই অ্যাক্টিভেশনটা করে কি করে? বিউটিফুল ব্যাপার, সেটা হচ্ছে যে MnSO4 নেওয়া হয়, ম্যাঙ্গানিজ সালফেট, যেখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত? +2। +2। এইটাকে ট্রিট করা হয় KMnO4 এর সাথে, একদম টাইট্রেশন করানো হয়, ঠিক আছে। মানে ইকুইভ্যালেন্ট, একদম বেশি কম হবে না। তো টাইট্রেশন টাইট্রেশন করানো হয়, তাহলে এখানে +7। এই দুজনেই এটা একটা বেসিক্যালি কন প্রপোর্শনেশন রিঅ্যাকশন করে, এরা যায় হচ্ছে প্লাস এমএন আচ্ছা। হুম। MnO2 তে, যেখানে Mn হচ্ছে +4। এবার এইটা MnO2 হচ্ছে ব্রাউন কালারের প্রেসিপিটেট, জলে অদ্রাব্য, ফলে এটা প্রেসিপিটেট করে যাবে, মানে ব্রাউন টাইট্রেশন প্রেসিপিটেট। করানো হয় বলতে কেন, মানে কি কি করছি বেসিক্যালি, মানে কি উদ্দেশ্যটা কি আমার? টাইট্রেশন কেন করা হয়? টাইট্রেশন কেন করা হয়? আহ, ওই আর কি, ভুলে গেছি দাদা। মানে ওই মানে ওই পয়েন্টটা জানার জন্য যে প্রশমন বিন্দু জানার জন্য। প্রশমন বিন্দু জানার জন্য, ঠিক কথা, কিন্তু প্রশমন বিন্দু জানার জেনে কি করবে? তো আমি প্রশমন বিন্দু জানার জন্য টাইট্রেশন করা হয় না। টাইট্রেশন করা হয় সাধারণভাবে একটা দিয়ে আরেকটার কনসেন্ট্রেশন জানার জন্য, ঠিক আছে। কিন্তু এখানে যে টাইট্রেশন কেন বলা হচ্ছে টাইট্রেশন, কারণ এই রিয়াকশনটা একদম আমাকে মেপে মেপে করতে হবে, মানে বেশি করলে হবে না, ঠিক আছে। হুম, একদম। মানে এখানে দুটো, মানে এখানে কি অ্যাসিড বেসের ব্যাপার আছে নাকি কোনো? বেস না তো, এটা রেডক্স রিয়াকশন। টাইট্রেশন শুধু হ্যাঁ অ্যাসিড বেস হয় না, হ্যাঁ, রিডক্সের হয়। রেডক্স হয়, কমপ্লেক্সোমেট্রি হয়, ঠিক আছে। হ্যাঁ। তো যাই হোক, এখানে এটা গেল। তো এই যে MnO2 ব্রাউন প্রেসিপিটেট পেলাম, ব্রাউন PPTN, এবার এই ব্রাউন প্রেসিপিটেটকে ড্রাই করা হয় প্রথমে, ঠিক আছে। তো
এয়ার ড্রাই করা হয়, আমি যে এমনি লিখছি এটাকে, এয়ার ড্রাই করা হয়। ঠিক আছে, এয়ার ড্রাই করা হয় মানে বাতাসে রেখে শুষ্ক করা হয়। ঠিক আছে, হ্যাঁ, ভালো করে জল দিয়ে হুম। ধুয়ে টুয়ে বাতাসে রেখে শুষ্ক করা হয়। তারপর হট এয়ার ওভেনে, হ্যাঁ, হট এয়ার ওভেন, এটাতে মোটামুটি 120 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 5 ঘন্টা রেখে দেওয়া হয়। তারপর তুই যেটা পাস সেটা হচ্ছে তোর অ্যাক্টিভ MnO2। ঠিক আছে, এইটা দিয়ে রিয়াকশন করানো যায়। ঠিক আছে, এবং এটা খুব মাইল্ড ইয়েট সিলেক্টিভ রিয়েজেন্ট। আচ্ছা, এটা কি ভাবে রিয়াকশন করে? এর মেকানিস্টিক কোর্সটা বেশিরভাগ মেটাল দিয়ে যে রিয়াকশন গুলো, তাদের মেকানিস্টিক কোর্স গুলো খুব ভালো আমাদের জানা থাকে তা নয়। তবুও তো আমরা কিছু না কিছু ইয়ে পাই। তবে এখনো পর্যন্ত যে এভিডেন্স আছে সেইটা এইভাবে হয় খানিকটা, যে ইফ দিস ইজ মাই অ্যালকোহল, ঠিক আছে, এখানে যদি আমি অ্যাক্টিভ MnO2 দিই, ঠিক আছে, MnO2 স্ট্রাকচার কিরকম হবে? MnO2 স্ট্রাকচার হচ্ছে এরকম, Mn ডবল বন্ডেড ও এরকম। ঠিক আছে, হুম। তো এই যে এখানে অ্যাক্টিভ অ্যামিনো দিয়েছি, এই অক্সিজেন গিয়ে এই এটার সাথে অ্যাটাক করবে। আমি সবই স্কিমেটিক্যালি দেখাচ্ছি, কারণ এর মেকানিস্টিক কোর্স এখনো এস্টাবলিশ নয়। ঠিক আছে, তো এটা আলটিমেটলি এরকম কিছু একটা তৈরি করবে, জাস্ট লাইক ক্রোমেটেস্টার। ঠিক আছে, মানে অ্যানালজিক্যালি বোঝ, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, Mn ডবল বন্ডেড ও এইচ, ঠিক আছে, এটা এরকম একটা তৈরি করবে। মানে ইট ইজ লাইক, এটা হবে দিয়ে খুলে গেল। ঠিক আছে, এন্ড এখানে একটা এইচ থাকবে, এটা। হ্যাঁ, এইবার ক্রোমেটেস্টারের ক্ষেত্রে ব্যাপার ঘটনাটা কি ঘটেছিল? ক্রোমেটেস্টারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে যে একটা বেস সেই প্রোটনটাকে তুলেছিল এবং এটা খুলে গেছিল। এখানে যেটা ঘটে সেটা একটা অদ্ভুত ব্যাপার, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে কার্বন হাইড্রোজেন বন্ডের যে দুটো ইলেকট্রন আছে, তার একটা ইলেকট্রন, ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি এটা একটু ঘুরিয়ে লিখলে ভালো হতো। ঠিক আছে, আমি করে দিচ্ছি। ওই, ঠিক আছে, এইটা। হ্যাঁ, তো এই যে Mn অক্সিজেন বন্ডের সেকেন্ড বন্ডটার যে দুটো ইলেকট্রন, তার একটা এখানে এসে পড়ে। ঠিক আছে, আর কোনখানে এসে আরেকটা পড়ে? ইলেকট্রন, এই যে এর একটা ইলেকট্রন আর সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার হলো, এই একটা ইলেকট্রন আর এখানে একটা ইলেকট্রন মিলে এখানে একটা বন্ড তৈরি করবে। আচ্ছা, ঠিক আছে, সো মানে ও আর এইচ, এই এইচ এর মধ্যে একটা বন্ড হবে? না, মানে ব্যাপারটা এইরকম, এইভাবে দেখালে ভালো বোঝা। বেসিক্যালি অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করি, তাহলে জিনিসটা সার্কুলারলি ইলেকট্রনটা ট্রান্সফার হবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে এই বন্ডের যে ইলেকট্রন আছে তার একটা ইলেকট্রন এইখানে গিয়ে পড়বে। ঠিক আছে, এবং এর একটা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার হবে, এটা এখানে গিয়ে পড়বে। ঠিক আছে, না, হাইড্রোজেনের মাথায় গিয়ে যাবে? হাইড্রোজেন একটা সিঙ্গেল ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাবে, হোমোলাইটিক ক্লিভেজ। তাহলে এই প্রথম স্টেপটা হুম। যেটা হবে সেটা হচ্ছে এইটা, সি সি। বা হাইড্রোজেন মূলক হিসেবে বেরিয়ে যাবে, এইটা বললে হয়? তাই তো পিরিয়ডিক্যালি তো বললাম। না, হোমোলাইটিক ক্লিভেজ বললে ওই আর কি। ঠিক আছে, আরে আচ্ছা। একই তো কথা, একই তো হুম। কথা। ঠিক আছে, সো খেয়াল করে দেখ যে এর একটা ইলেকট্রন এখানে গিয়ে পড়ছে আর এই একটা ইলেকট্রন তাহলে এখানে থাকবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এটা একটা OH তৈরি করবে। ঠিক আছে, এবং আচ্ছা, কার্বনের মাথায় একটা সিঙ্গেল ইলেকট্রন পড়ে থাকলো। বুঝা গেল? দাঁড়া একটু দাঁড়া। ওই ডবল বন্ডটা এম এর সাথে ব্রেক করে গেল, ওই ওটা মানে এমএন ও এমএন নিজের এমএন তো ইলেকট্রন। ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট আছে, ফলে এমএন একটা ইলেকট্রনকে অ্যাবজর্ব করে নিল, মানে অক্সিডেশন স্টেটটা চেঞ্জ হয়ে গেল ওর। মানে এখানে ডবল বন্ডটার দুটো দুটো ইলেকট্রন দুজন এখানে মূল্য নিয়ে এমএন এর নিচ্ছে। অক্সিডেশন স্টেট হচ্ছে +4, এখানে এমএন এর অক্সিডেশন স্টেট হচ্ছে +3, কারণ সেই একটা ইলেকট্রনকে অ্যাবজর্ব করেছে। ঠিক আছে, মানে হুম। তুই ক্রোমেট টেস্টার চিন্তা কর, যে ক্রোমেট টেস্টারের ক্ষেত্রে কি হচ্ছিল, এই প্রোটনটা এসে অ্যাবস্ট্রাক্ট হচ্ছিল, এটা এখানে খুলে পড়ছিল। এটা এখানে একটু, এখানে এই প্রোটনটাকে তুলছে কি, এই অক্সিজেনটা কিভাবে তুলছে না, এর একটা ইলেকট্রন দিচ্ছে, এর একটা ইলেকট্রন দিচ্ছে, এবং কার্বনের মাথায় একটা ইলেকট্রন পড়ে থাকছে।
বুঝতে এর পরের পেরেছি। স্টেপ কি, এই ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন এখানে পড়লো, এবং এইখানে যে দুটো ইলেকট্রন আছে তার একটা এখানে পড়লো, একটা আবার এমএন এর মাথায় চলে গেল। তাহলে এটা তৈরি হলো সি সি ডবল বন্ডেড ও প্লাস এমএন ও এইচ হোল টু। ঠিক আছে, এখানে ম্যাঙ্গানিজ +2 তে। তাহলে ম্যাঙ্গানিজ শুরু হয়েছিল +4-এ, চলে এলো +2 তে। ঠিক আছে। ওয়েট কার্বন, হোল, ওয়েট হোল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কার্বন শুরু হয়েছিল কত, 0-তে, তাই তো? এই দুটো তো আর না, জিরো, জিরোতে কোথায়? হ্যাঁ জিরোতে, জিরো। 0-তে, কার্বন এখানে চলে এসছে +2 তে। তাহলে দুই, আমার হিসেব মিলে গেল। বাট এই মেকানিজমটা তো কিছু ইফস এন্ড বাটস আছে, ঠিক আছে? ফলে আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে আমি দিলাম, ঠিক আছে, এরপর তোরা আবিষ্কার করবি। ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল? কিন্তু এখান থেকে একটা মানে বিগার ওই জিনিস। ওই জায়গাটা যেটা বুঝে ক্রোমেটেস্টারে, মানে ক্রোমেটেস্টার মানে যে একটু আগে যেটা দেখাচ্ছিল তো। না, আগের দিন বা একদম ক্লাসের শুরুতে যেটা দেখাচ্ছিলাম, আগের দিন, হ্যাঁ আগের দিন বা একটা শুরু, হ্যাঁ ঠিক আছে। এই তো ক্রোমেটেস্টারের ক্ষেত্রে কি হচ্ছিল, কোথায়, এই যে, যা চলে এই গেল, চলে গেল, হ্যাঁ। এই যে এখানেই তো, এই যে এইটা হচ্ছে ক্রোমেটেস্টারটা, এই, সরি, এটা হচ্ছে ক্রোমেটেস্টারটা। এবার এইখানে যে প্রোটনটা, একটা বেসে সেই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করছিল, এটা এখানে খুলে পড়ছিল। হুম 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 সেটাই এখানে একটা ফ্রি রেডিক্যাল ট্রান্সফার মেকানিজমের মধ্যে দিয়ে হচ্ছে, যেখানে ওই যে প্রোটনটা, এই যে এইখানের যে প্রোটনটা, এই প্রোটনটাকেও তুলছে, কিন্তু নট লাইক অ্যাসিড বেস রিয়াকশন বাট আ ফ্রি রেডিক্যাল ট্রান্সফার মেকানিজম, যেখানে এই এমএন অক্সিজেন দুটো ইলেকট্রনের একটা ইলেকট্রন এই হাইড্রোজেনে একটা হোমোলাইটিক ক্লিভেজ করে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাই জন্য কার্বনের মাথায় একটা ডট পড়ছে, আর একটা ডট এমএন এর মাথায় পড়ছে। এমএন এর মাথায় ডট লেখার দরকার নেই, কারণ এমএন নিজের ভ্যালেন্সি চেঞ্জ করে নিতে পারে। তারপরে স্টেপে কি হচ্ছে, যে এই যে এমএন অক্সিজেন বন্ড, সেইটা আবার হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে, ওই এখানে একটা ইলেকট্রন পড়ছে, এই ডটটা ফিরে যাচ্ছে, তাই কার্বন অক্সিজেন ডবল বন্ড তৈরি হচ্ছে, আর এমএন একটা ইলেকট্রনকে আবার অ্যাবজর্ব করে নিচ্ছে, করে এমএন ওইচ হোল টু দিকে পৌঁছচ্ছে। বুঝতে ঠিক পেরেছি। আছে, হ্যাঁ right? হ্যাঁ। হুম। এবার যদি এটা বুঝতে পেরেই থাকিস, এই অর্কিতা বুঝতে পেরেছিস, তুই কিন্তু কথা বলিস না। অর্কিতা মনে হয় ঘুমিয়ে পড়েছে। কি আর করা যাবে, যাক গে। তো আছিস? ঠিক একবার জেকে দেখ। আছে, সে তো ডাকলামই। না না, ঘুমিয়ে পড়েছে শিওর। আচ্ছা, রাখ, তো আনমিউট করলাম। তুই ওটা আনমিউট করলে? না তুমি তো না, ওটা পারো করা করতে যায় না? না। না না, ওটা ওটা করা ওটা যায় না। ওটা করা যায় না? জিজ্ঞেস, জিজ্ঞেস করা যায় যে আনমিউট করো। ও আচ্ছা। না, আমি হোস্টদের এটাও থাকে ক্ষমতা আছে। না না, এটা করা যায় কখনো? তাহলে আমি তো অন্যের প্রাইভেসির ওপর হস্তক্ষেপ করছি। বের করে তো দেওয়া যায় মনে হয়, মানে লিভ করে দেওয়া যায় তো, মানে বের করে ওটা দেওয়া করা যায়, যায়। আমার মিটিং এ আমি তোকে বের করে দিতে পারি, কিন্তু আমার মিটিং চলাকালীন তুই মাইকটা বন্ধ রেখেছিস, তুই আমার নামে নিন্দে বন্ধ করছিস, আমি তোর মাইকটা অন করে শুনেই দেবো, তাহলে তো তোর প্রাইভেসি ব্রিচ করলাম আমি। হুম হুম। আচ্ছা দেখ, বেসিক্যালি প্রাইমারি, এখান থেকে আমরা যেটা ধরতে পারি, সেটা হচ্ছে যে প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশনের ক্ষেত্রে সামহাউ আমি একটা এইরকম জিনিস তৈরি করছি, এরকম জিনিস তৈরি করছি। এইবার যেখানে এই জেডটা হচ্ছে একটা হায়ার অক্সিডেশনে থাকা, হায়ার অক্সিডেশন এলিমেন্ট, ঠিক আছে, এলিমেন্ট, যেহেতু এ হায়ার অক্সিডেশনে থাকা মানে কি, এর ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, তার মানে এই জেড হচ্ছে এমন একটা লোক যে ইলেকট্রন অ্যাবজর্ব করে নিতে পারে। এইবার দেখ, এই ক্রোমেটেস্টারের ক্ষেত্রে এই স্কেলিটনটা তৈরি করেছিলাম, MnO2-র ক্ষেত্রেও আমরা এই স্কেলিটনটাই তৈরি করেছিলাম। এইবার আমি একটা একবার বেস নিয়ে দেখাও। আসছি, দেখাচ্ছি তো। না, ওই স্কেলিটনটা একবার দেখাও, কোনটা যেন, মানে ওই যে জেডটা ওখানে এমএন ছিল তাই তো? Mn ছিল বা ক্রোমিয়াম ছিল, হুম হুম কোন একটা হায়ার অক্সিডেশনে থাকা এলিমেন্ট ছিল, ঠিক আছে। হুম। এবার আমি বেস দিয়ে এই প্রোটনটাকে, সরি বল, বেস দিয়ে প্রোটনটাকে তুলছিলাম, এটা এখানে খুলে পড়ছিল, এটা এখানে গিয়ে ট্রান্সফার হচ্ছিল, ঠিক আছে, মানে এই বলটা।
ইলেকট্রনটা এখানে ট্রান্সফার, ঠিক আছে। অ্যান্ড আমি অ্যাসিডিক করেসপন্ডিংলি মাধ্যমে, না বেসিক মাধ্যমটা মাধ্যমে, এখানে বেসিক মাধ্যমে। ইম্পর্টেন্ট, মাধ্যমটা এখানে ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আমি মানে এখানে বেস দিয়েছি। এইচটা এইচটা মানে অ্যাসিডিক মাধ্যম হলে তো এইচ বেরোবে নাকি, না মানে যে কোনো আরে মাধ্যমে এইচ বেরিয়ে যাবে? এইখানে কি মাধ্যম লাগলো? এইখানে না কি এখানে তো মাধ্যম মাধ্যম লাগলো? হবে না, এখানে তো হোমোলাইটিক ক্লিভেজ হলো বলে হ্যাঁ, লাগলো। তা আমি তো ওটাই বলার চেষ্টা করছি যে আইদার বেস দিয়ে বা সামহাও প্রোটনটাকে তুলবো। এটাকে এই বেসিক স্কেলিটনটা তো এখানেও ছিল, এই যে এই বেসিক স্কেলিটনটা এখানেও ছিল, কার্বন প্রোটন অক্সিজেন হায়ার অক্সিডেশন স্টেট। এবার আমি সামহাও প্রোটনটাকে তুলবো, এটা কি এখানে পড়বে? এটা তো জেনারেল স্কিম, হুম দিস ইজ দ্য হুম। জেনারেল স্কিম। তাহলে সামহাও যদি আমি এটা তৈরি করতে পারি, আমি সেখান থেকে প্রাইমারি অ্যালকোহল অক্সিডেশন করে দিতে পারবো, ঠিক আছে। তো এইটার উপর বেস করে পরবর্তীকালে বহু মডার্ন রিয়েজেন্টকে ডেভেলপ করা হয়েছে। আমরা তার মধ্যে দুটো করে এখানে থামবো, ঠিক আছে। অনেক কিছু বলা যায় এখান থেকে, বাট এখান থেকে আবার একটা অন্য দিগন্ত খুলে যায়। তো আমরা এখানে দুটো করবো, সেই দুটো তোদের যে খুব লাগবে তা নয়, কিন্তু ডিএমএসও টা লাগতে পারে, সেইটা, ঠিক আছে। তো দুটো কি কি, একটা হচ্ছে যে আমি এখানে হেডিং যদি করি যে টু ও উপরের পাতায় হেডিং করে দাও না, এই পাতায় থেকে শুরু করে দাও নাকি থাক? টু মডার্ন রিয়েজেন্ট ফর দিস পারপাস, বা ফর রিয়েজেন্ট বাই এক্সপ্লয়টিং দিস কোর্স, ঠিক আছে। এই বেসিক কোর্সটা দেখে এইভাবেই কেমিস্ট্রি এগিয়ে যায়। কোথা থেকে আমরা শুরু করেছিলাম, তারপরে সেই প্রবলেমটা রিজলভ করতে গিয়ে তারপরে গিয়ে কি, আরে আচ্ছা দেখি তো কি হচ্ছে, বেসিক্যালি এই জিনিসটা হলেই হয়ে যাচ্ছে। তাহলে এটার উপর বেস করে আমি আবার ডেভেলপ করতে পারি। সেটা কি, তার মধ্যে একটা রিয়েজেন্ট হচ্ছে ডিএমএসও, ঠিক আছে। ডিএমএসও ফুল ফর্ম হচ্ছে ডাইমিথাইল সালফক্সাইড। কি নামটা বলেছো না এর আগে এক দুবার? বলে থাকতে পারি বিভিন্ন জায়গায়, ঠিক আছে। ডাইমিথাইল সালফক্সাইড, ঠিক আছে। ব্যাপারটা ওই কি, সালফোনিক ডাই, অ্যাসিডের ক্ষেত্রে এক দুবার বলেছিল, সালফোনিক অ্যাসিড কথাটা ছিল আমার আচ্ছা, নাকি? হতে 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 ছিল বোধ হয়। সালফোনিক অ্যাসিড, হ্যাঁ সালফোনিক অ্যাসিড তো পড়েছি আমরা নানা জায়গায়, ঠিক আছে। তো ডাইমিথাইল সালফোক্সাইড হচ্ছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। সালফোক্সাইড হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। তো ডাইমিথাইল সালফোক্সাইড মানে হচ্ছে যেখানে এখানে এমই এমই জুড়বে, তার জন্য দুটো এটা মিথেন প্লাস গ্রুপ হয়ে যাবে। আছে। হুম। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, এটাই কিছু বলছি। বললি বল, না না, এটাই বলছিলাম তাই। কি বলছিলি? আরে কিছু না, ডাইমিটার হাইড্রোক্সাইডটা কিরকম দেখতে হতে পারে তাই। আচ্ছা, হ্যাঁ, ডাইমিথাইল সালফোক্সাইড হচ্ছে মাইনাস প্লাস এটা, ঠিক আছে। দেখ খেয়াল করে দেখ, এইটা হচ্ছে বেসিক্যালি সালফার দিয়ে এবং এমই দিয়ে তুই এই কার্বনিলের যে হাইব্রিডটাকে আমরা নিয়ে এত কথা বলছিলাম, এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ, সেই ওটাই ওটাই। হাইব্রিড ফর্মেই তুই লক করে ফেলেছিস, ঠিক আছে, হুম। তাই না? লক করে ফেলেছিস। তো এবার যেটা করা হয় এই ডাইমিথাইল মানে সালফোক্সাইড, ওই ওই হাইব্রিড ফর্মে থাকবে না? কোন হাইব্রিড ফর্মে? এস ডবল বন্ডেড ও। না, ডলবানটা থাকবে না, ঠিক আছে, ঠিক আছে, থাকবে না। এটাতে এই ফর্মে চলে যাবে, কারণ এস ওই পজিটিভটাকে অনেক বেটার হতে হোল্ড করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু মিথাইল গ্রুপ আছে তাই জন্য, দুদিকে দুটো মিথাইল হ্যাঁ, আছে। না মিথাইল বলতে এস এর সাইজও তো বড়, এস তো সব। হ্যাঁ, মানে মিথাইল গ্রুপও তো একটা কারণ হবে নাকি? মিথাইল গ্রুপ তো ওখানেও ছিল, আচ্ছা। মিথাইল গ্রুপ তো ওখানে ছিল না। হ্যাঁ। হুম। তো এই ডিএমএস এর সাথে রিয়াকশন করিয়ে একটা অ্যালকোহলে, ঠিক আছে, তার মানে এই ডিএমএস কি করবে বেসিক্যালি, এর সঙ্গে তুই যদি একটা R CH2H কি রিয়াকশন করাস, তাহলে এটা মানে একটা পাতি SN2 বা SN1 টাইপের রিয়াকশন হবে। এটা কি এখানে ইয়ে করবে, ওইচটাকে খুলে বের করে দেবে, ঠিক আছে। তাহলে এটা আলটিমেটলি একটা RCH2OSMe মানে এটা ME। নিউক্লিওফিলিক অ্যাটাক হবে। হ্যাঁ, এবার যদি একটা বেস থাকে, এবার একটা মিডিয়াম একটা বেস যদি তুই দিয়ে দিস, বেস এখান থেকে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। আচ্ছা তোদের আবার সেই খুলে লেখাই ভালো, এখানে প্রোটন এই বেসটা গিয়ে অ্যাবস্ট্রাক্ট করবে, এটা
ওরে হনুমান, বেসটা অ্যাবস্ট্রাক্ট করবে, এটা এখানে খুলে পড়বে, এইটা বেরিয়ে যাবে। আচ্ছা একটু উপরে তোলো, দেখি কি হলো হালকা করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত না, ঠিক আছে ওটা দেখবো না। ওটা করলো এস ও, ওই এই যে মাঝখানে ওটা বেসিক্যালি ওই ও মাইনাসের ওটা তো, হ্যাঁ, এই মাঝখানে হ্যাঁ ও মাঝখানে যে মাইনাস, ওটা। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। এত বড় দেওয়ার হ্যাঁ দরকার নেই। ঠিক আছে, এটা হ্যাঁ আর তাহলে সি আর আমরা আর সি, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে কি ওই পেলাম? এইচ, আর সি এইচটা বাদ এইচটা বাদ হয়ে গেছে অলরেডি, তাই তো মানে ওই বা মানে এইচটা থেকে ওই বাদ বেস হয়ে, বেস খেয়ে নিয়েছে, বেস খেয়ে নিয়েছে। হ্যাঁ বেশ হয়েছে। হুম, এলে এটা আলটিমেটলি আমি এটা পাবো, তার সঙ্গে কি পাবো খেয়াল করে দেন, এইটা পাবো, এস এম ই এম। হ্যাঁ হ্যাঁ এটা পাবো, তার মানে আমার একটা অ্যালডিহাইড হয়ে গেল তোমার। হ্যাঁ, এই তো এলডি, সেটাই তো করতে চাইছি, জেনারেল বের করতে চাইছি, ঠিক আছে। এরকম এই হুম। এই এই রিয়াকশনটার নাম হচ্ছে কন ব্লাম অক্সিডেশন, ঠিক আছে। এটা হচ্ছে কন মানে এখানে ব্লাম, কার অক্সিডেশনটা হলো হলো হচ্ছে ওই অ্যালকোহলের, তাই তো মানে ওই হ্যাঁ অ্যালকোহলের কার্বনটা। হ্যাঁ, কন ব্লাম অক্সিডেশন। আর রিডাকশন কার হলো এই এই সালফারটা, তাই তো। হ্যাঁ, ঠিক আছে, ব্যাস এই অবধি এটা থাকা উচিত, আর আর দরকার নেই, ঠিক আছে। অনেক পড়াশোনা করা হচ্ছে। হ্যাঁ, না আর এর করবো পরের না। স্কিম কি? না না, এই এই বিষয়ে আর পড়বো না। ও আচ্ছা আচ্ছা। এর 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 এর- এর- এর পরের স্কিম কি? এর পরের স্কিম হচ্ছে যে রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, মানে ঠিক আমাদের আছে। অক্সিডেশনটা শেষ হলো ইয়ে ইয়ে, তাই তো। হ্যাঁ হ্যাঁ, বইতে আরো দু একটা দেখবি ওই যে অ্যাক্টিভ এজি পাউডার বা এই ধরনের কিছু থাকবে, ঠিক আছে। আরেকটা বললে এইগুলো বলবে, ডিএমএস এর সাথে আরেকটা বললে, দুটো আছে বললে। দরকার নেই আর। পিরিনিয়াম সালফোক্সাইড একই রকম জিনিস, কচকচ করে লাভ নেই, মানে নুয়ান্সটা বোঝার জায়গাতেই আমরা নেই, তাহলে ওই আর কি, দরকার নেই, ঠিক আছে। এই এখানে তো মানে বইয়ে তো এক গাদা দিয়েছে। কোথায় এক গাদা দিয়েছে তো আমাকে বল, প্রথমে K2CH2O7 দিয়েছে আমি বইতে যা দেখতে পাচ্ছি, তারপরে আহ অ্যালডিহাইডের প্রস্তুতি সাধারণ পদ্ধতিতে আমি বলছি ওই, মানে এগুলো কি সব মানে আছে ওই কার্বক্সিলিক অ্যাসিডে ক্যালসিয়াম লবণ থেকে। আরে ওটা তো অক্সিডেজ, আমরা তো এখনো রিডাকশন পড়িনি। ও আচ্ছা, এগুলো সবই রিডাকশন, মানে এই যে অ্যাসিড ক্লোরাইড থেকে এতক্ষণ ধরে রোজেনবার্গ। আমরা এতক্ষণ ধরে আমরা হ্যাঁ হ্যাঁ বুঝতে অ্যালকোহল পেরেছি, থেকে অ্যালডিহাইড কিটোন তৈরি করলাম। বুঝতে পেরেছি, এইবার আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে যাবো। না আমি বুঝতে পেরেছি, হুম। তার তার মানে মানে এই কার্বক্সিলিক অ্যাসিড বইয়ের যেখান থেকে শুরু, তারপরে যে এখানে প্রায় 10খানা মতো দিয়েছে সবই ওই রিডাকশন হবে, তাই তাই তো। নট নেসেসারিলি, সেটা আমরা দেখবো, মানে আমি তো তোর মানে বই দেখতে। এস্টারের, এখানে বলছে এস্টারের বিজারণ, হ্যাঁ, সেটা এস্টার তো থেকে তো দেখলাম। বিচারণী করতে হবে, ঠিক আছে। তারপরে বলছে অ্যাল অ্যালকাইনের হাইড্রেশন দ্বারা, এগুলো সবই কি ওই রিডাকশন হবে। অ্যালকাইনের হাইড্রোজেন, অ্যালকাইন থেকে তুই যদি অ্যালডিহাইড তৈরি করিস, অ্যালকাইনের অক্সিডেশন স্টেট কি হয়? অ্যালকাইনের অক্সিডেশন স্টেট -1। -1 হবে, জিরো হতে পারে, বাট হ্যাঁ -1 মানে যদি বলি। নর্মাল বলে অ্যাসিডিলিনেটটা বললাম। হ্যাঁ, -1, তাহলে সেখান থেকে যদি আমি অ্যালডিহাইডে যাই, অ্যালডিহাইড তো +1, তার হম, মানে আমাকে তো তাহলে তো সেটা অক্সিডেশন অক্সিডেশন হবে। করতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, অক্সিডেশন করতে হবে, তাহলে ঠিক আছে। তাহলে তো ওটা ও তাহলে ওটা, হ্যাঁ মানে ওই আর কি, হ্যাঁ বুঝতে পেরেছি মানে। হ্যাঁ, তাহলে মানে তুমি তো মানে তাহলে তুমি যে দুটো ভাগ করেছো তা বাদেও তো অনেক, আরো অনেক থাকবে নাকি। আরো অনেক থাকবে না, আমি সেই জন্য অ্যালকোহলের অক্সিডেশন এবং কার্বক্সিলিক অ্যাসিড এন্ড তার ডেরিভেটিভের রিডাকশন, এটা বললেই ম্যাক্সিমামটা হয়ে যায় তোদের লেভেলে, তারপরে দু চারটে জায়গা থাকবে, যে দু চারটে জায়গা আলাদা করে বলতে হবে। মানে এই যে টলুইন থেকে অ্যারোমেটিক অ্যালডিহাইড, এইগুলো। না না, আরে পড়ি না রে বাবা, ওটা তুই কি কি করতে চাইছিস তুই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মানে এই, পড়বো। এটা করে তো তুই কোথাও পৌঁছাতে পারবি না, কারণ তোর ঠিক কাছে আছে। ছবিটা কিছুই নেই। ফলে ইটস বেটার যে ইয়ে করে তুই পরের জিনিসগুলো কি আছে আগে আমার থেকে প্রি কারেক্ট করিয়ে কি করবি। যাক আচ্ছা গে। মানে এমনি এমনি এই চ্যাপ্টারটায় মানে যদি ওরকম ভাবে মানে বলতে এই চ্যাপ্টারটায় আমরা সব মিলিয়ে কি পড়ছি মানে, এইটা তো বুঝতে পারলাম। আর কি কি পড়বো মানে ভিত্তি মানে
মানে অ্যালডিহাইড কিটোন ইয়ে তো পড়বো জানি, কিন্তু কি কি পড়বো মানে প্রস্তুতি, শুধু প্রস্তুতিই পড়বো? তারপর রিয়াকশন করবো। মানে অ্যালডিহাইড আর মানে রিয়াকশন বলতে মানে অ্যালডিহাইডের সাথে কিছু রিয়াক্ট করবে, তাই তো? আরে এই স্কিমটা তো আগেই আমরা বলে দিয়েছিলাম, স্ট্রাকচার, আচ্ছা স্ট্রাকচারাল ডিফারেন্সেস, তারপর তাকে সিনথেসিস করা, তারপরে তার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ দেখা। এই তো আচ্ছা ব্যাপার। আচ্ছা। তো হ্যাঁ রিয়াকশন অফ হ্যাঁ। কার্বনিল কম্পাউন্ড মানে হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। সিনথেসিস, যখন সিনথেসিস বলতে কোনটা বোঝায়? এই যেটা পড়ছি, সিনথেসিস করা মানে প্রিপারেশন করা, প্রিপারেশন। এরপরে রিয়াকশন করব? হুম। আচ্ছা, বুঝে গেছি। আচ্ছা, ভালো কথা বুঝলে। তাহলে বড় আহ হেডিং দিও, দিয়ে এবার আমরা সেকেন্ড পার্টে যাব। হুম, সে যাচ্ছি আমি, কোথা থেকে বলবো। হুম, ঠিক আছে। তো এবার হচ্ছে রিডাকশন বাই রিডাকশন অফ নতুন কিছু কার্বক্সিল। আপডেট ফাপডেট দেয়নি, অনেকদিন তো হয়ে গেল। কিসে? এই তোমার নোট প্যাডে, মানে নোট মানে এটা হ্যাঁ, দিয়েছে তো, আচ্ছা। দিয়েছে তো। এই তো এখানে কোথায় জানি থাকে। এখানে এই জেমিনাইটা দিয়েছে, জেমিনাইটা দিয়ে কি হবে? জিমিনাইটা আমি ইউজ করতে পারি না, ওটা ইয়ে মানে ওটার জন্য এর পরের প্ল্যানটা নিতে হয়। মানে ও, ওই লিখলে ওটা না, আমি মানে ইয়ে করে। আমি নাকি শুনলাম যে জিও নাকি কি একটা এরকম করেছে, গুগলের সাথে শেয়ার করে নাকি কি করেছে, 18 মাস মানে জেমিনাই ফ্রি দেবে নাকি কি সব শুনছি, মানে দেখলাম একটা খবরে। দেখি তুমি শুনেছো এরকম কিছু খবর টবর? আমি জানি না, হতে পারে, হতে পারে। এই মানে এই জিও এই গুগলের সাথে কোলাস করবে, তাই এরকম কিছু শুনছি। কোথায় একটা জানি থাকে, হোয়াটস নিউ। মানে তোমাকে বছরে কত টাকা দিয়ে দিতে হয় এর জন্য? একবারই 1000 টাকা দিয়েছিলাম, 990 না কত জানি। তারপর আর কোনো টাকা দিতে হয়? না। ও, মানে এটা 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 হচ্ছে ওই ওয়ান টাইম সাবস্ক্রিপশন ব্যাপার, মানে ওয়ান টাইম নিলে সারা জীবন থাকবে নাকি? হুম, সারা জীবন থাকবে। কিন্তু এটার নোটগুলোর কোনো ব্যাকআপ নেই, মানে যদি হ্যাঁ হ্যাঁ ডিভাইসটা হ্যাঁ, সেটা খারাপ হয়ে বলছি। যায় তাহলে আমি আর পাবো না কিচ্ছু। হুম, ঠিক আছে। হুম, হুম। মানে কোনো ধরনের মানে ডিভাইস থেকে মানে ওই হোয়াটসঅ্যাপে সব ট্রান্সফার করে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, তাই তো? সেটা তোকে ম্যানুয়ালি তুই করতে হবে, হোয়াটসঅ্যাপে কর, ড্রাইভে কর, যা ইচ্ছা কর। ঠিক আছে, কোনো সমস্যা নেই তাতে। তাহলে তোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ধরে এক্সপোর্ট করে তারপরে সেটা, আমি সেটার জন্য একটা ইয়ে করেও ছিলাম, কিন্তু ওই আর কি একবারই সেটা কতগুলো আপলোড করেছি, তো অনেক বছর খানেক আগে হবে তাও, তারপরে আর মানে করা এখানে হয়। তুমি কোনো মানে মানে ওই হটস্টারের মুভি ডাউনলোডের মতো ব্যাপার, তাই তো? আহ, সেটা কি জিনিস বুঝলাম না। মানে হটস্টারের মুভি ডাউনলোড করলে সেটা ইন্টারনাল স্টোরেজে সেভ হয় না তো, মানে হটস্টারের মধ্যেই থাকে, মানে ওই আর কি, সেই অর্থে বলছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিকই ঠিক বলেছি, মানে সেভ তো হয় না এরকম নয়, সেভ হয় আরে অ্যাকচুয়ালি, ঠিক মানে আছে। আরে মানে হ্যাঁ, মানে আমি আমার মানে হটস্টারের বাইরে ওই মুভিটাকে আলাদা করে পাবো না, মানে দেখতে, সেটাই বলছি। হ্যাঁ। এবার ওই আর কি, তুই যদি একটু ধাঁসু লোক হোস, তুই ঠিক করে নিতে পারবি। কি করে একটু বলো না, এটা একটু করলে আমার সুবিধা হয় বড্ড। আমি জানি না, আমি ধাঁসু লোক নই তো। কিন্তু আসলে এটা আম- কি বলতে চাইছো? আমি আন্দাজ করতে পারি যেটা করা যাবে, বিকজ জিনিসটা তো ডিভাইসেই আছে। ঠিক আছে, তোকে জাস্ট তুমি ওটাকে তুমি মনে এনক্রিপ্ট। করো মানে তুমি এটা কখনো চেষ্টা করে দেখোনি, মানে এটা করলে আমাদের সুবিধা হয়, মানে তাহলে তো আমি হটস্টারে সব ছবি ডাউনলোড করে আমার কাছে নিয়ে নেবো। মানে এই যে টরেন্টে যে ভালো কোয়ালিটির ছবিগুলো আসে, এটা কিভাবে করে বলে তোর মনে হয়? এরকম আচ্ছা, কিছু এইভাবে করেই করে? করে। হ্যাঁ, বটেই। আচ্ছা। ও এই এটা থেকে মনে পড়লো, তোমার কাছে ঘ্যাচাংকু সিনেমাটা আছে? হ্যাচাংকু সিনেমাটা আছে, কিন্তু সেটা দেওয়া যাবে না। কেন? প্রথম কথা, ওটা স্ক্রিন রেকর্ড করা, কিন্তু সেটা দেওয়া যাবে না। সিনেমা কে করেছে?
আমিই করেছিলাম, এবং আমি কাউকে কোথা থেকে? দিইনি। কোথা থেকে কোথা করেছো থেকে? মানে কোথা? হ্যাঁ। আমি দেখেছিলাম, মানে আমার কাছে মানে আমার কাছে অ্যাক্সেস ছিল। মানে সেটা অ্যাক্সেস লিমিট বলতে লিমিটেড টাইমের জন্য? হুম, লিমিটেড টাইম। উম, এখন জয়াজ করলেও দেবে না? ফোন করলে? কাকে ফোন করলে, মানে জয়েশকে ফোন করলে? আর তুমি বললে তো দিয়ে দেবে মানে, মানে তুমি জয়াজ থেকে কোনো চাওনি ও সিনেমা একটা মানে দেখার জন্য? বলা মুশকিল এখন দেবে কিনা, বিশেষ করে অনির্বাণের কেসটা হওয়ার পর। ও, মানে এইটা কি মানে পাবলিশ হয়েছিল? না, কোনো থিয়েট্রিক্যাল পাবলিশ হয়নি। মানে থিয়েট্রিক্যাল না, মানে যে কোনো ভাবে কোনো পাবলিশ হয়েছিল? অনলাইন স্ক্রিনিং হয়েছিল, কিছু ফিজিক্যাল স্ক্রিনিংও হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, ফিজিক্যাল স্ক্রিনিং অনলাইন, তুমি অনলাইন স্ক্রিনিং এর থেকে স্ক্রিন রেকর্ড করেছো নাকি? ইয়েস। তো দেওয়া মানে যাবে না আমি কেন? যখনই, হ্যাঁ হ্যাঁ, কি? তোমার থেকে দেওয়া যাবে না কেন তুই জানতে চাইছি? দেওয়া যাবে না তার কারণ হচ্ছে এইটা, আমি ব্রিচ অফ ট্রাস্ট করেছি একটা। ঠিক আছে। ব্রিচ অফ ট্রাস্ট যখনই আমি কিছু করি, সেইটা স্ট্রিক্টলি ব্রিচ আমার অফ, নিজের জন্য থাকে। ব্রিচ অফ ট্রাস্ট মানে মানে প্রাইভেসি ব্রেক? বিশ্বাস ভঙ্গ। বিশ্বাস ভঙ্গ মানে কেন? আমি আমি চাইলে আমি স্ক্রিন রেকর্ড করতে পারি, এটা তো আমার মানে করতে পারি না কেন মানে? এটা কি প্রাইভেসি ব্রেক করছে না? অবশ্যই, কারণ তোকে ওটার অ্যাক্সেস তো আমাকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো আমি তো সেভ করে রাখছি আমার কাছে সিনেমাটা। তুই কি করে, তাহলে আরে অদ্ভুত কথা। এটা কি আমি কোনো পাবলিক জায়গাতে, তাহলে হটস্টার কেন তোকে স্ক্রিন রেকর্ড করতে দেয় না? আহ, অন্য কিছু দেবে স্ক্রিন রেকর্ড করতে মানে হটস্টার বাদে যে কোনো অ্যাপ মানে? না, কেউ দেয় না, হটস্টার দেবে নেটফ্লিক্স না। দেবে? না। নেটফ্লিক্স দেবে? না, দেবে না। আচ্ছা। রেকর্ড অন করে আজে বাজে কথা বলে যাচ্ছে।